সোফার উপর বসে অনেকক্ষণ ধরে নিজের কাটা হাতের দিকে তাকিয়ে আছে চাঁদনি। আর মনে মনে ভেবে চলেছে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাগুলো। শ্রাবণ যখন ওয়াশরুম থেকে ওকে হ্যাচকাটানে বের করে দেওয়ালের সাথে চেপে ধরেছিল, তখন ওর হাতের একটি আংটি চাঁদনির হাতের মাঝে ঝুলে গিয়েছিল, যেটার কারণে বেশ ব্যথা পেয়েছিল চাঁদনি। আর তখনই ও খেয়াল করে শ্রাবণের হাতের আংটির মাঝে থাকা পাথরটা অবিকল ওর গলায় থাকা লকেটের পাথরের মতো। আর এই আংটিটা ও এর আগেও কোথাও দেখেছে, আর সেটা হলো ওই বাদুর রূপী ভ্যাম্পায়ারটার হাতে। এটা যখনই ওর মনের মাঝে উদয় হয়, তখনই শ্রাবণ ওকে হঠাৎ করে চাঁদ পাখি বলে ডেকে ওঠে। ওর মুখে চাঁদ পাখি ডাকটা শুনে অবাক হয়েছিল চাঁদনি, কারণ ওকে এই নামে একমাত্র ওই ভ্যাম্পায়ারটা ডাকে। শ্রাবণ কখনোই ওকে চাঁদ পাখি ডাকেনি, শুধুমাত্র চাঁদ বলে ডেকেছে। তখনই ওর মনে সন্দেহ হয় শ্রাবণের ওপর, আর সেই সন্দেহটাকে বাস্তবে জানার জন্য শ্রাবণ ওয়াশরুমে যাওয়ার পর মনে মনে একটা বুদ্ধি আটে চাঁদনি। আর সেটা হলো ওয়াশরুমের দরজা বাইরে থেকে লাগিয়ে দেয়। তারপর নিজের গলার লকেটটা ধরে ওই ভ্যাম্পায়ারটাকে স্মরণ করতে থাকে। আর তখনই ও খেয়াল করে শ্রাবণ ওয়াশরুম থেকে বের হওয়ার জন্য পাগলপাড়া হয়ে গেছে। তখনই চাঁদনির সন্দেহটা বাস্তবে রূপ নেয়। ও শিওর হয়ে যায় যে এই শ্রাবণী সেই ভ্যাম্পায়ার, যাকে ও মনে মনে ভালোবাসতে শুরু করেছে, আর যে ওকে বারবার সব বিপদের হাত থেকে বাঁচিয়েছে। কিন্তু চাঁদনি একটা কথা বুঝতে পারছে না, শ্রাবণ যদি ওর ভালোই চাইবে, ওকে যদি সব বিপদ আপদ থেকে বাঁচানোর জন্যই ওকে বিয়ে করে থাকবে, তাহলে ওর রক্ত দেখে নিজেকে কন্ট্রোল করতে পারল না কেন? আর কেনই বা যাবার আগে বলে গেল যে এটার কারণে অনেক বেশি বিপদ ডেকে আনল চাঁদনি? চাঁদনি সত্যি বড় কোনো ভুল করে ফেলল না তো? নিজের হাত কেটে শ্রাবণের আসল রূপটা ধরিয়ে দিয়ে? এমন হাজারটা প্রশ্ন এসে উকি দিতে লাগল চাঁদনির মনে। ও কোনোভাবেই বুঝতে পারছে না কি করা উচিত এখন ওর। তবে বেশ ভালোভাবেই বুঝতে পেরেছে যে সত্যিই বড় কোনো ভুল করে ফেলেছে। হয়তো এই ভুলটার শাস্তি পেতে হবে ওকে। কিন্তু সেই ভুলটা আসলে কি, এটাই জানতে চায় সে। আর শ্রাবণ যদি সত্যিই ভ্যাম্পায়ার হয় তাহলে এতদিন কেন মানুষ রূপে ছিল ওর সাথে? চাইলে অনেক আগেই নিজের আসল পরিচয় দিতে পারত। চাঁদনি তো তবুও ওকে মেনে নিত, তাহলে কেন এত নাটক করল ওর সাথে? এসব কথা ভেবে গালে হাত দিয়ে বসে রইল চাঁদনি। এভাবে বেশ কিছুটা সময় পার হয়ে যাওয়ার পর হঠাৎ ওর মনের মাঝে একটি প্রশ্নের উদয় হল। আর সেটা হলো শ্রাবণীর ব্যাপারে। আচ্ছা, শ্রাবণ যদি ভ্যাম্পায়ার হয়ে থাকে, তাহলে কি শ্রাবণীও একজন ভ্যাম্পায়ার ছিল? শ্রাবণীও তো কখনো চাঁদনির সাথে কোনো কিছু খায়নি। আর সেদিন যখন কফির মগে করে কিছু খাচ্ছিল সেটাও তো অবিকল রক্তই মনে হয়েছিল চাঁদনির। তাহলে কি শ্রাবণীও শ্রাবণের মতো একজন ভ্যাম্পায়ার ছিল? কিন্তু ও যদি ভ্যাম্পায়ারই হবে তাহলে এতদিন একসাথে থেকেও কেন বুঝতে পারল না চাঁদনি ওর আসল রূপের ব্যাপারে? হঠাৎ কিছু একটা শব্দ শুনে ধ্যান ভাঙল চাঁদনির। ও এদিক ওদিক তাকাতে লাগল শব্দটির উৎস খোঁজার জন্য। তখন ওর চোখ আটকে গেল বিছানার ওপর বালিশের কাছে পড়ে থাকা ফোনের দিকে। চাঁদনি এর আগে কখনো ফোন চালায়নি, তবে শ্রাবণী আর শ্রাবণকে অনেকবার দেখেছে কি করে ফোন আসলে রিসিভ করতে হয়। তাই দেরি না করে দ্রুত ফোনটা রিসিভ করে কানের কাছে ধরল ও। তখনই ফোনের ওই পাশ থেকে উত্তেজিত কণ্ঠে শ্রাবণ বলে উঠল, চাঁদ পাখি, এখন কেমন আছো তুমি? হাতটা কি ব্যান্ডেজ করেছ? ওর প্রশ্নের উত্তরে কিছুক্ষণ চুপ থেকে ছোট করে উত্তর দিল চাঁদনি, হুমম করেছি। ওর কাছ থেকে উত্তর পেয়ে শ্রাবণ আবারও প্রশ্ন করে উঠল, এখন কি করছো তুমি?
তোমার শরীর ঠিক আছে তো? শোনো, চাঁদ ভুল করেও বাসা থেকে বাইরে বের হওয়ার চেষ্টা করবে না। সবসময় বাসার মধ্যে থাকবে। আর ভুল করেও ছাদের উপর উঠবে না, যতদিন না আমি ওখানে আসছি। ওর কথায় ভ্রু কুচকালো চাঁদনি। তারপর গম্ভীর গলায় প্রশ্ন করে বলল, যতদিন আসবেন না মানে? আপনি আজকে আসবেন না এখানে? ওর প্রশ্নের উত্তরে ওই পাশ থেকে একটি দীর্ঘশ্বাস ফেলে শ্রাবণ মৃদু গলায় বলল, আগামী 3 মাস তোমাকে ওই বাসায় একাই থাকতে হবে চাঁদ পাখি। এই 3 মাসের মাঝে আমি বা অন্য কেউ তোমার কাছে যাবে না। তাই তোমার নিরাপত্তা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে। যদি নিজের ভালো চাও তাহলে অবশ্যই আমার সকল কথাবার্তা মেনে চলবে। আমি শুধুমাত্র ফোনেই তোমার সাথে যোগাযোগ করতে পারব। তোমার সামনে যাওয়া আমার পক্ষে 3 মাসের মাঝে কোনোভাবেই সম্ভব হবে না। আর সেটাও শুধুমাত্র তোমার ভালোর জন্যই। এতটুকু একনাগারে বলে থামল শ্রাবণ। ওর কথা শুনে যেন মাথায় আকাশ ভেঙে পড়ল চাঁদনির। এ ছেলে বলে কি আগামী 3 মাস একা এই এত বড় একটা বাসায় থাকতে হবে ওকে? ভাবতেই যেন মাথা ঘুরতে শুরু করেছে চাঁদনির। ও উত্তেজিত গলায় বলে উঠল, আপনি কি পাগল হয়ে গেছেন? এসব কি বলছেন আবোল তাবোল? এই এত বড় একটা বাড়িতে আমি একা একা 3 মাস থাকব কি করে? আর তাছাড়া এখানে আমার কোনো বিপদ হলে আমাকে দেখবে কে? তুমি যতক্ষণ ওই বাসার মধ্যে আছো ততক্ষণ তোমার কোনো প্রকার বিপদ হবে না চাঁদ পাখি। তুমি ওখানে সবচাইতে সেভ আছো। তবে তুমি যদি আমার কথা না শুনো তাহলে তোমার বিপদ বাড়বে। সাথে তোমার বিপদের প্রধান কারণ হয়তো আমি নিজেই হয়ে উঠব, যেটা আমি কখনোই চাই না। এখন যদি আমি তোমার সামনে যাই তাহলে আমি তোমার বিপদ হয়ে দাঁড়াব। এমনকি তোমার অনেক বড় ক্ষতি করে ফেলতে পারি, তোমাকে মেরেও ফেলতে পারি। কারণ তখন আমি নিজের মাঝে থাকব না। তাই আমার কথা বোঝার চেষ্টা করো। তুমি ওখানেই থাকবে এবং একদমই একা। তবে তুমি চিন্তা করো না, তোমার যাতে একা একা না লাগে তার ব্যবস্থা আমি করে দেব। তবে সেটা তুমি ঘুমিয়ে পড়লে। কারণ তোমার সাথে দেখা করাটা এই 3 মাস আর সম্ভব হবে না আমার। কিন্তু কেন শ্রাবণ? হঠাৎ এমন কি হয়ে গেল যে এই 3 মাস এমন একটা বাসায় একা থাকতে হবে আমায়? আমার ভীষণ ভয় লাগছে এখানে। প্লিজ আপনি এখানে আসুন, নয়তো আমাকে এখান থেকে নিয়ে যান। আমি ভুল স্বীকার করছি, আমি ভুল করে ফেলেছি নিজের হাত কেটে আপনাকে এভাবে ভ্যাম্পায়ার রূপে নিয়ে এসে। কিন্তু বিশ্বাস করুন শ্রাবণ, আমার এখানে থাকতে ভীষণ ভয় লাগছে। ভীষণ একা লাগছে। আমি এখানে থাকতে পারবো না শ্রাবণ। আমি দম বন্ধ হয়ে মরে যাব। প্লিজ আপনি আমাকে নিয়ে যান। নয়তো আপনি এখানে এসে আমার কাছে থাকুন। আমি এখানে একা থাকতে পারবো না। প্লিজ বোঝার চেষ্টা করুন। এতটুকু বলতেই হঠাৎ ফোন কেটে যাওয়ার শব্দ পেল চাঁদনি। ফোনটা কান থেকে সরিয়ে সামনে এনে ও বুঝতে পারল শ্রাবণ ফোনটা কেটে দিয়েছে। বুঝতে পেরে কান্নায় ভেঙে পড়ল চাঁদনি। ভীষণ ভয় লাগছে ওর। এই বাসাটা কেমন যেন ভৌতিক লাগছে। এর আগে কখনো এতটা ভয় পায়নি ও। যতটা ভয় এখন একা থাকতে লাগছে। বারবার মনে হচ্ছে নিজের বিপদ নিজেই ডেকে এনেছে ও। কেন যে শ্রাবণের সামনে নিজের হাত কেটে ওকে ভ্যাম্পায়ার রূপে আসতে বাধ্য করল। এটা ভেবেই যেন নিজের প্রতি অসম্ভব রাগ হচ্ছে চাঁদনির। এই বাসায় কেনই বা 3 মাস একা থাকতে হবে, সেটাও বুঝতে পারছে না ও। আর শ্রাবণী বা ওর সাথে দেখা করতে পারবে না কেন? সবকিছু কেন এমন হচ্ছে, কোনো কিছুই যেন মাথায় ঢুকছে না ওর। একটা ঘুটঘুটে অন্ধকার ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছে শ্রাবণ।
আর ওর ঠিক 2 হাত পিছনে দাঁড়িয়ে আছে শ্রাবণী। দুজনই একদম পিওর ভ্যাম্পায়ার রূপে দাঁড়িয়ে আছে। শ্রাবণকে দেখেই বোঝা যাচ্ছে অসম্ভব রেগে আছে সে। অনেকক্ষণ হলো রাগে কসমস করছে, যেন এখনই কিছু একটা করে বসবে। ওকে এত রাগান্বিত হতে দেখে শ্রাবণী বলে উঠল, কি হয়েছে ভাইয়া, তুমি এত রেগে আছো কেন? আর হঠাৎ আমায় এখানেই বা ডাকলে কেন? তুমিই বা চাঁদনীকে একা রেখে এখানে এসেছ কেন? ওর প্রশ্নের উত্তরে রাগান্বিত কণ্ঠে পেছন দিকে ঘুরে দাঁড়িয়ে শ্রাবণ বলল, চাঁদনী সবকিছু জেনে গিয়েছে। এখন আর কোনো কিছু আমাদের হাতে নেই। এই 3 মাস কিভাবে রক্ষা করব আমি ওকে সেটা নিয়ে ভীষণ টেনশনে আছি। ভীষণ রাগ হচ্ছে আমার নিজের উপর। আমি বুঝতে পারছি না কি করে ও ধরে ফেলল আমায়। শ্রাবণের কথায় যেন চমকে উঠল শ্রাবণী। ও বিস্ফোরিত চোখে শ্রাবণের দিকে তাকিয়ে উত্তেজিত কণ্ঠে বলে উঠল, কি বলছো ভাইয়া, এটা কিভাবে সম্ভব? চাঁদনী কিভাবে সবকিছু বুঝে ফেলল? আর তাছাড়া ও বুঝল কিভাবে যে তুমি একজন ভ্যাম্পায়ার? এখন কি হবে? তুমি তো চাইলেও আর ওর সামনে যেতে পারবে না। তাহলে ওকে রক্ষা করবে কিভাবে? তুমি তো জানো চারিপাশে কত বিপদ লুকিয়ে আছে। এমনকি আমার থেকেও ওর বিপদ রয়েছে। শুধু তোমার থেকে নয় শ্রাবণী, এখন ওর আমার থেকেও বড় বিপদ রয়েছে। কারণ ও আমার আসল পরিচয় জেনে গেছে। আর যে পর্যন্ত ওর 25 বছর পূর্ণ না হচ্ছে, সে পর্যন্ত আমি ওর সামনে যেতে পারব না। তুমি তো জানোই এখন যদি আমি ওর কাছে যাই, তাহলে ওর কত বড় ক্ষতি হবে। যা চাইলেও আমি আটকাতে পারব না। শুধু তোমার থেকে নয় শ্রাবণী, এখন ওর আমার থেকেও বড় বিপদ রয়েছে। কারণ ও আমার আসল পরিচয় জেনে গেছে। আর যে পর্যন্ত ওর 25 বছর পূর্ণ না হচ্ছে, সে পর্যন্ত আমি ওর সামনে যেতে পারব না। তুমি তো জানোই এখন যদি আমি ওর কাছে যাই, তাহলে ওর কত বড় ক্ষতি হবে। যা চাইলেও আমি আটকাতে পারব না। শ্রাবণের কথা শুনে বেশ কিছুক্ষণ চুপ করে রইল শ্রাবণী। তারপর কিছু একটা ভেবে ভ্রু কুঁচকে বলল, কিন্তু চাঁদনী তোমার ব্যাপারে বুঝল কিভাবে? তুমি তো অনেক সতর্কতার সাথে ওর সাথে থেকেছ সব সময়। তাহলে ও কিভাবে বুঝল যে তুমি একজন ভ্যাম্পায়ার? এটা কিভাবে পসিবল হলো ভাইয়া? সেটা আমিও সঠিকভাবে জানি না শ্রাবণী। ও কিভাবে আমার আসল রূপটা ধরে ফেলল? তবে আমাদের অনেক বড় একটা ভুল হয়ে গেছে। আর সেটা হলো ওর সামনে আমাদের আরও বেশি সতর্ক থাকা উচিত ছিল। আমরা নিজেদের অসতর্কতার কারণেই ওকে এমন বিপদের মুখে ঠেলে দিয়েছি। এখন ওর কিছু হলে কি হতে পারে ভাবতে পারছো একবার? বুঝতে পারছি না ওকে কিভাবে রক্ষা করব আমি। এখন তো ওর সামনে গিয়ে দাঁড়ানো আমার পক্ষে সম্ভব নয়। যে পর্যন্ত আগামী 3 মাস পার হয়ে ওর 25 বছর পূর্ণ না হচ্ছে। ওর কথার উত্তরে কিছুক্ষণ চুপ থেকে শ্রাবণী বলে উঠল, তুমি এত টেনশন করো না ভাইয়া। চাঁদনীর কিছুই হবে না। ও যতক্ষণ ওই বাসার মাঝে আছে ততক্ষণ ও একদমই নিরাপদ। কারণ ওই বাসায় কোনো বাজে ভ্যাম্পায়ার ঢুকে ওর ক্ষতি করতে পারবে না। তুমি তো জানো ওই বাসার ক্ষমতা। আমি সেটা জানি শ্রাবণী, তোমায় সেটা বলতে হবে না। কিন্তু আমি চাঁদনীর রাগের ব্যাপারেও জানি। ওর অসম্ভব রাগ ও জেদ। ও যদি জেদ ধরে বসে যে বাসা থেকে বের হবে, তাহলে ওকে আটকানোর ক্ষমতা আমাদের নেই। আর আমরা চাইলেও ওর সামনে এখন যেতে পারব না। কিন্তু ও যদি বাসা থেকে বের হয়, তাহলে ওর কত বড় ক্ষতি হবে সেটা কি ভাবতে পারছো একবার? ও তো জানে না ওর চারিপাশে ওর জন্য কত বিপদ উৎপেতে আছে সব সময়। বুঝতে পেরেছি।
কিন্তু এখন তাহলে আমরা কি করব ভাইয়া? চাঁদনিকে কিভাবে বাঁচাবো সব বিপদ থেকে? এই 3টা মাস আমি কিছু ভেবেছি। তুমি এদিকটা খেয়াল রাখো। আমি সব সময় চাঁদের উপর নজর রাখব দূর থেকেই, সেটাও ওর আড়ালে থেকে, কারণ ওকে আমি বিশ্বাস করি না। ও ভীষণ জেদি একটা মেয়ে। ও জেদের বসে ছাদের উপরে উঠতে পারে, বাসা থেকে বের হওয়ার চেষ্টা করতে পারে। আর এই সুযোগটারই অপেক্ষা করছে হয়তো ওই ভ্যাম্পায়ারেরা, যেটা চাঁদনির জন্য ভীষণ বিপজ্জনক, সাথে আমাদের জন্য। রর কথা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলল শ্রাবণী। তারপর শ্রাবণের থেকে বিদায় নিয়ে নিজের কাজে চলে গেল। শ্রাবণ ও আর দেরি না করে ডানা মেলে উড়ে চলে এলো সেই বাসাটার কাছে। বাসাটা অনেক বড়, একদম রাজপ্রাসাদের মতো, কিন্তু বাসাটাকে ঘিরে অনেক বড় দেওয়াল রয়েছে, যে দেওয়ালের কারণে বাইরে থেকে বোঝা যায় না যে ওর মধ্যে কোনো বাসা আছে। আর বাসাটা ঠিক সমুদ্রের মাঝখানে একটি দ্বীপের উপর জাদু দ্বারা নির্মিত, যা চাঁদনি একটুও বুঝতে পারেনি। শ্রাবণ উড়ে এসে বাসার মধ্যে নেমেই লুকিয়ে পড়ল চাঁদনির চোখের আড়ালে, যাতে চাঁদনি ওকে দেখতে না পারে। তবে শ্রাবণ চাঁদনির খুব একটা কাছে গেল না, কেননা এখন ওর কাছে গেলেই ওর রক্তের প্রতি ভীষণ নেশা অনুভব করবে। তাই নিজেকে কন্ট্রোল করার জন্য চাঁদনির থেকে অনেকটা দূরেই রইল সে। এদিকে চাঁদনি একা একা বসে থাকতে থাকতে ভীষণ বোর হয়ে গেছে। রাত হয়ে গেছে অনেক, বাইরে ঘুটঘুটে অন্ধকার। এত বড় বাসায় একা থাকতে ভীষণ ভয় করছে ওর। ক্ষুধাও লেগেছে বেশ, অনেকক্ষণ হলো কিছু খাওয়া হয়নি তার। তাই আর বসে না থেকে শ্রাবণের নিয়ে আসা সেই খাবারগুলোর প্যাকেটের কাছে চলে গেল সে। খাবারের প্যাকেট খুলে যখনই তা খেতে যাবে, তখনই দেখল খাবারগুলো নষ্ট হয়ে গেছে। সেই সকালে নিয়ে আসা খাবার কি আর এখনো থাকে? মনটাই খারাপ হয়ে গেল চাঁদনির, সাথে রাগও হচ্ছে ভীষণ। এতটা রাগ হচ্ছে যে শ্রাবণকে সামনে পেলে এখন ওই শ্রাবণের রক্ত চুষে মেরে ফেলত। দূরে আড়ালে দাঁড়িয়ে ওর কার্যকলাপ সবকিছুই লক্ষ্য করছে শ্রাবণ, আর মুচকি মুচকি হাসছে। যখনই দেখল রাগে ফেটে পড়ছে চাঁদনি, তখনই দ্রুত ফোনটা বের করে চাঁদনির নাম্বারে কল দিল শ্রাবণ। সাথে সাথে ওর ফোনটা বেজে উঠল। ফোন বেজে উঠতেই দৌড়ে গিয়ে ফোনটা হাতে নিয়ে রিসিভ করে কানের কাছে ধরল চাঁদনি। তারপর রাগী গলায় বলল, আপনার এতক্ষণে ফোন দেওয়ার সময় হল? আমি সেই কখন থেকে অপেক্ষা করছি। কোনো খোঁজ আছে আপনার? আমি যে কখন থেকে না খেয়ে আছি সেটা জানা আছে আপনার? এক্ষুনি আমার জন্য খাবার নিয়ে এখানে হাজির হবেন, নইলে কিন্তু। এতটুকু বলতেই ওকে থামিয়ে দিয়ে শ্রাবণ বলে উঠল, কুল চাঁদনি কুল, এত রাগ করছো কেন তুমি? তোমার জন্য এত রাগ মোটেও ভালো নয়। তোমার অনেক ক্ষুধা লেগেছে তাই তো? তুমি এক কাজ করো, তুমি এখন যে রুমে বসে আছো তার পাশের রুমের জানালার কাছে গিয়ে জানলাটা খুলো। খুললেই দেখবে সেখানে খাবারের প্যাকেট রাখা আছে। খাবারের প্যাকেটগুলো নিয়ে বসে খাও, আর মাথা ঠান্ডা করো। একদম ভয় পাবে না। এখানে তুমি একদম সেভ আছো। এখানে তোমার কোনো ক্ষতি হবে না, বুঝলে? আর খেয়ে চুপচাপ ঘুমিয়ে পড়ো। ঘুমিয়ে পড়ব মানে? আমি এখানে একা ঘুমাতে পারবো না। আপনি এই মুহূর্তে এখানে আসবেন। আমার এখানে দম বন্ধ হয়ে আসছে। এত বড় একটা বাসায় আমি একদম একা একা রয়েছি। আপনি বুঝতে পারছেন আমার কি অবস্থা হচ্ছে? আপনি আসুন এখন, এখানে এসে আমার সাথে একসাথে থাকবেন। অভিমানী কণ্ঠে কথাগুলো বলল চাঁদনি। ওর কথা শুনে বাঁকা হাসল শ্রাবণ।
তারপর মৃদু কণ্ঠে প্রশ্ন করে উঠল, কিন্তু আমি তো একটা ভ্যাম্পায়ার। সেটা তো তুমি এখন জেনে গেছ। আমি আসলেই তো তোমার আরো বেশি বিপদ হতে পারে, তাই না? আমি যদি তোমার রক্ত চুষে তোমায় মেরে ফেলি তখন কি হবে? আমি জানি আপনি এমন কখনোই করবেন না। আমাকে মারা তো দূর, আমাকে একটা ফুলের টোকা দিয়েও কখনো আঘাত করবেন না। এতটুকু বিশ্বাস আছে আমার আপনার প্রতি। ওর কথায় কিছুক্ষণ চুপ করে রইল শ্রাবণ। তারপর গম্ভীর গলায় বলে উঠল, কিন্তু এই বিশ্বাসটা কি করে এলো আমার প্রতি? আমি তো তেমন নাও হতে পারি। যদি তোমার কোনো ক্ষতি করে বসি, বা নিজের কোনো স্বার্থের জন্য তোমাকে ব্যবহার করে থাকি, তখনও কি আমাকে এভাবে বিশ্বাস করবে তুমি? আমি এই কয়েকদিনে আপনাকে যতটুকু জেনেছি, তাতে আমার বিশ্বাস আপনি আমাকে প্রচুর ভালোবাসেন। আর আপনি কখনোই আমার ক্ষতি করতে পারবেন না। এখন আপনিও জানেন যে আমি আপনাকে ভালোবাসি। আর ভালোবাসা নিশ্চয়ই বিশ্বাস ছাড়া হয় না। আপনার প্রতি আমার যেমন ভালোবাসা আছে, নিশ্চয়ই আপনার মনেও আমার জন্য এই একইভাবে ভালোবাসা আছে। আমি যেমন কখনো আপনার ক্ষতি করতে চাইব না, তেমনি আপনিও আমার ক্ষতি করতে চাইবেন না। আর এই বিশ্বাসের জোরে আমি কথাগুলো বলছি। তাই এত কথা না বাড়িয়ে সোজা এখানে চলে আসুন। আমার একা ভীষণ ভয় করছে। প্লিজ চলে আসুন শ্রাবণ। অন্তত আমাকে একটু সাহস দেওয়ার জন্য চলে আসুন। ওর কথার উত্তরে কিছুক্ষণ চুপ করে রইল শ্রাবণ। তারপর গম্ভীর গলায় বলে উঠল, চাঁদনি, তুমি একজন মানুষ। তাই তোমার চিন্তাধারা আর একজন ভ্যাম্পায়ার হিসেবে আমার চিন্তাধারা কখনো এক নাও হতে পারে। মানুষের মনে যেমন ভালোবাসা আছে, একজন ভ্যাম্পায়ারের মধ্যে ঠিক একই রকম ভালোবাসা থাকবে সেটা তো নাও হতে পারে। তুমি হয়তো আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসো, কিন্তু আমি যদি তোমাকে কোনো স্বার্থের জন্য ভালোবেসে থাকি, তবেও কি তুমি আমাকে ওভাবে ভালোবাসবে? যদি কখনো জানতে পারো যে আমার ভালোবাসা শুধুমাত্র আমার কোনো স্বার্থ হাসিলের জন্য, তখনও কি তুমি আমায় এভাবে কাছে ডাকবে? ওর কথার উত্তরে কিছুক্ষণ নীরব থেকে চাঁদনি বলল, দেখুন শ্রাবণ, আমি আপনার কাছ থেকে এত কথা শুনতে চাচ্ছি না। আপনার কাছ থেকে অনেক প্রশ্নের উত্তর জানার আছে আমার। আমি এই মুহূর্তে আপনাকে এখানে চাই। পরের কথা পরে ভাবা যাবে। আপনি এখন এখানে চলে আসুন, নয়তো আমি বাসা থেকে বাইরে বের হতে বাধ্য হব। ভুল করেও তুমি এমন কাজ করবে না চাঁদনি। তুমি জানো না তোমার জন্য বাইরের পৃথিবীটা কতটা ভয়ঙ্কর। তোমার চারিপাশে কত শত্রু উৎপেতে আছে। এমনকি তুমি আমার থেকেও নিরাপদ নও আমার আসল পরিচয় জানার পর। যে পর্যন্ত তোমার 25 বছর পূর্ণ না হবে, সে পর্যন্ত তুমি আর আমার সাথে সামনাসামনি এভাবে দেখা করতে পারবে না। তাহলে হয়তো তোমার সবচাইতে বড় ক্ষতির কারণ আমি হয়ে দাঁড়াব, যেটা আমি চাই না। তুমি যদি নিজের ভালো চাও তাহলে আমার কথা শোনো। চুপচাপ খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। 3 মাস কষ্ট করে বাসাতেই থাকো, বাইরে বের হয় না প্লিজ। বিপদ বিপদ বিপদ, এই শব্দটা শুনতে শুনতে ছোটবেলা থেকে অতিষ্ঠ হয়ে গিয়েছি আমি। আমি আজ অবধি জানি না বাইরের পৃথিবীতে আমার জন্য এত বিপদ কেন লুকিয়ে আছে। আমি এমন কে যার জন্য চারিপাশে শুধু এত বিপদ? আর এত ভ্যাম্পায়ারের সাথেই বা আমার সম্পর্ক হলো কিভাবে? নিজের চোখে ভ্যাম্পায়ারদের হাতে বাবাকে মরতে দেখেছি আমি, মাকে তো কখনো দেখিনি। আবার যার সাথে বিয়ে হলো, যাকে আমি ভালোবেসে ফেললাম, সেও একজন ভ্যাম্পায়ার। এসব কি হচ্ছে আমার সাথে? আমি সবকিছুর উত্তর জানতে চাই শ্রাবণ। বলুন, এসবের মানে কি? এত কিছু কেন হচ্ছে আমার সাথে? কি দোষ আমার?
কথাগুলো একনাগাড়ে বলেই কান্না করতে শুরু করল চাঁদনি। শ্রাবণ কোনো উত্তর দিল না, চুপ করে থেকে মোবাইলে ওর কান্নার শব্দগুলো শুনতে লাগল। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর শান্ত স্বরে বলল, চাঁদ পাখি প্লিজ এভাবে উত্তেজিত হইও না। সময় আসলে সকল প্রশ্নের উত্তর তুমি নিজে থেকেই জেনে যাবে। আমাকে বলতে হবে না। শুধু 3টা মাস অপেক্ষা করো প্লিজ। আর আমাকে বিশ্বাস করো। যদি আমাকে সত্যিই মন থেকে ভালোবেসে থাকো তাহলে বিশ্বাস রাখো, যা হবে ভালো হবে। শুধু এই 3টা মাস একটু ধৈর্য ধরে অপেক্ষা করো প্লিজ চাঁদ পাখি, ডোন্ট ক্রাই। ওর কথার উত্তরে আর কিছু বলল না চাঁদনি। ফোন কেটে দিয়ে কিছুক্ষণ মন ভরে কান্না করে নিল। তারপর উঠে ওয়াশরুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে শুয়ে ঘুমানোর চেষ্টা করতে লাগল। আজ বেশ কড়া রোদ উঠেছে চারিদিকে। সূর্যটা যেন তার তেজ ঢেলে দিয়েছে পৃথিবীর বুকে। সূর্যের আলোয় আলোকিত হয়ে আছে চারিদিক। তবে কোথাও কোনো মানুষের চিহ্ন বা সারা শব্দ নেই। চারিদিকে শুধু পাখিদের কিচিরমিচির আওয়াজ আর অদ্ভুত সব শব্দ। সাথে পানির কলকলানি শব্দও ভেসে আসছে বেশ তীব্রভাবে। বলতে গেলে বেশ মিষ্টি একটা পরিবেশ চারিদিকে। রোদের তাপটাই যা একটু অসহ্যনীয়। তবে সমুদ্রের পাড়ে বাড়িটা হওয়ায় সমুদ্রের স্নিগ্ধ ঠান্ডা বাতাসের কারণে সেই অসহ্যতাকে তেমন একটা মালুম হচ্ছে না শরীরে। চাঁদনি সেই কখন থেকে চুপ করে ছাদের উপর বসে আকাশের দিকে তাকিয়ে আছে। সূর্যের তীব্র তাপ ওর শরীরে লাগলেও তেমন একটা ক্ষতি হচ্ছে না তাতে, বা গরমও লাগছে না খুব একটা সমুদ্রের ঠান্ডা বাতাসের কারণে। যদিও ও জানে নাও এখন কোথায় আছে। এটা আসলে কোনো জায়গা, কিন্তু এতটুকু বুঝতে পারছে যে এটা কোনো নদী বা সমুদ্রের পাড়ে। কেননা সমুদ্রের ঢেউয়ের শব্দ বেশ ভালোভাবেই ওর কানে এসে বারবার বাড়ি খেয়ে যাচ্ছে। শ্যাম্পু করে রাখা ভেজা চুলগুলো বাতাসে আলতোভাবে উড়ে বেড়াচ্ছে। দু চোখ দিয়ে টপটপ করে পানি গড়িয়ে পড়ছে চাঁদনির। মনটা যেন ভীষণ খারাপ তার। ছাদের রেলিংয়ের ওপর 2 হাতে রেখে চেয়ারে বসে থুতনিটা হাতের উপর ভর করে রেখে এক নজরে তাকিয়ে আছে আকাশের দিকে। কিছুক্ষণ পরপর কয়েকটা করে নাম না জানা পাখি ডানা মেলে উড়ে যাচ্ছে আকাশে। সেগুলো দেখে যেন মন ভোলানোর চেষ্টা করছে সে। কিন্তু এতই কি সহজ মনকে ভুলিয়ে একটু শান্ত করা? গত 1 মাস হলো এই বাসায় একদম একা একা রয়েছে চাঁদনি। চাইলেও কোথাও যাওয়ার উপায় নেই তার। শ্রাবণের কথা মতো শুধু দিনের বেলাতেই একটু ছাদের উপর উঠে বসে থাকতে পারে, মনটাকে হালকা করতে পারে, বাইরে ফুলের গাছের চর্চাও করতে পারে। ফুল গাছের সাথে থাকতেও বেশ ভালো লাগে চাঁদনির। কিন্তু রাতটা যেন মোটেও কাটতে চায় না তার। সন্ধ্যা হবার আগেই নিজের রুমে গিয়ে চুপচাপ বসে থাকতে হয়। বাসা থেকে কোথাও বের হতে পারে না সে। সে জানে শ্রাবণ প্রতিদিন আসে, তার জন্য খাবার দিয়ে যায়, তার ওপর দূর থেকে নজর রাখে, কিন্তু কখনো সামনে আসে না। এই কয়েকদিনে চাঁদনি ভালোভাবে বুঝে গেছে যে শ্রাবণ যা করছে ওর ভালোর জন্য করছে। এখন যদি শ্রাবণ ওর সামনে আসে তাহলে নিশ্চয়ই ওর বড় কোনো বিপদ হবে, যেটা হয়তো শ্রাবণ কোনোভাবেই চাইছে না। কথায় আছে ভালোবাসায় বিশ্বাস না থাকলে সেটাকে ভালোবাসা বলে না। চাঁদনিও হয়তো সেই বিশ্বাসের জোরে শ্রাবণের কথা মতো একা একা থাকতে বাধ্য হয়েছে। ওর উপর আর জোর করেনি নিজের সামনে আসার জন্য। তবে ভীষণ কষ্ট হয় এমন একটি বাসায় একদম একা একা থাকতে। তবুও নিজেকে মানিয়ে নেওয়ার যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে চাঁদনি। ছোটবেলা থেকেই বন্দিশালায় থেকে মানুষ চাঁদনি, তাই হয়তো খুব একটা সমস্যা হচ্ছে না তার। কিন্তু তবুও তখন তো ওর বাবা ছিল ওর সাথে কথা বলার জন্য।
গল্প করার জন্য। এখানে তো কেউ নেই। বেশ কষ্ট হয় চাঁদনির। তবে সে শ্রাবণকে বুঝতে দেয় না। তবে শ্রাবণও ঠিক ওর মনের কথা বুঝতে পারে। আর সেও ভীষণ কষ্ট পায় ওর কাছে আসতে না পেরে। তবুও সব কষ্টকে দীর্ঘশ্বাসের সাথে উড়িয়ে দিয়ে নিজেকে সংযত রেখে ওর থেকে দূরেই থাকে শ্রাবণ। কারণ ওর সামনে গেলে যে সবকিছু মাটি হয়ে যাবে। এত দিনের সব প্রচেষ্টা শেষ হয়ে যাবে। চাঁদনির জীবনটা ধ্বংসের মুখে পড়ে যাবে। যেটা শ্রাবণ কখনোই চায় না। সে যে অসম্ভব ভালোবাসে তার চাঁদ পাখিকে। হঠাৎ ফোনের শব্দে ধ্যান ভাঙল চাঁদনির। সে আকাশের দিক থেকে চোখ সরিয়ে পাশে রাখা ফোনের দিকে তাকাল। তারপর ফোনের স্ক্রিনে শ্রাবণের নাম্বার দেখে একটা দীর্ঘশ্বাস ছেড়ে ফোনটা হাতে নিয়ে রিসিভ করে কানের কাছে ধরে ছোট্ট করে বলল, বলুন। ওর কথার উত্তরে ওপাশ থেকে শ্রাবণ শান্ত গলায় বলে উঠল, কান্না করছো কেন চাঁদ পাখি? খুব মন খারাপ লাগছে বুঝি? শ্রাবণের কথার উত্তর না দিয়ে আশেপাশে একবার চোখ বুলিয়ে নিল চাঁদনি। তারপর উল্টো প্রশ্ন করে কান্না ভেজা কণ্ঠে বলে উঠল, আচ্ছা আপনি কি সবসময় আমার দিকে নজর রাখেন? আপনি কি আমার আশেপাশেই কোথাও থাকেন সবসময়? তাহলে আমার সামনে আসেন না কেন? আমার যে ভীষণ দম বন্ধ হয়ে আসছে এখানে। এভাবে থাকতে ভীষণ কষ্ট হচ্ছে আমার। খুব দেখতে ইচ্ছে করছে আপনাকে। আপনি কি এখন একটু আমার সামনে আসতে পারবেন প্লিজ? পাশাপাশি বসে একটু কথা বলবেন আমার সাথে? চাঁদনির এমন কান্না ভেজা কণ্ঠে কথাগুলো শুনে যেন বুকটা ক্ষতবিক্ষত হয়ে গেল শ্রাবণের। ভীষণ কষ্ট হচ্ছে ওর চাঁদনির জন্য। কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। এখন যদি আবেগের বশে চাঁদনি সামনে গিয়ে দাঁড়ায়, তাহলে যে ওর অনেক বড় ক্ষতি হয়ে যাবে, যেটা কোনোভাবেই করতে চায় না শ্রাবণ। কিন্তু নিজেকে আটকে রাখাও যে ভীষণ কষ্ট হয়ে পড়ছে তার। ইচ্ছে করছে দৌড়ে গিয়ে চাঁদনিকে শক্ত করে বুকে জড়িয়ে নিয়ে নিজের ভালোবাসা পরশ বুলিয়ে দিয়ে ওর সব কষ্ট মুছে দিতে। কিন্তু সেটা যে কোনোভাবেই সম্ভব নয় এখন। শ্রাবণ যদি কোনো ভ্যাম্পায়ার না হয়ে কোনো সাধারণ মানুষ হতো, তাহলে হয়তো এতক্ষণ চোখের পানি দিয়ে বন্যা হয়ে যেত তার। কিন্তু ভ্যাম্পায়ার যে কান্না করতে পারে না। তার চোখ দিয়ে জল পড়ে না। শুধু ভেতরে ভেতরে পুড়ে পুড়ে ছাই হয়। ঠিক তেমনটাই যেন হচ্ছে শ্রাবণের সাথে। কান্না না করলেও অসম্ভব কষ্ট হচ্ছে তার। বুকটা যেন জলে পুড়ে যাচ্ছে চাঁদনির কষ্টে। বেশ কিছুক্ষণ চুপ করে থেকে নিজেকে যতটা সম্ভব শক্ত করল শ্রাবণ। তারপর গম্ভীর গলায় বলে উঠল, চাঁদনি বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলল। এখন তুমি রুমে যাও। দরজা জানালা সবগুলো সব ভালোভাবে লাগিয়ে দাও। তোমার এখন আর ছাদে বসে থাকা নিরাপদ নয়। শ্রাবণের এমন উত্তরে মনটা যেন ভেঙে গেল চাঁদনির। সে ভেবেছিল তার এভাবে কথা বলায় শ্রাবণ নিশ্চয়ই তার কাছে ছুটে আসবে। তাকে বুকে জড়িয়ে নিয়ে সান্ত্বনা দেবে। অন্ততপক্ষে 5 মিনিটের জন্য হলেও সে আসবে। কিন্তু তার সেই ধারণাটা ঠিক হল না। শ্রাবণ তাকে এক প্রকার এড়িয়ে গেল। এই জিনিসটা ভীষণভাবে ক্ষতবিক্ষত করল চাঁদনিকে। সে আর একটা কথাও না বলে ফোনটা কেটে দিয়ে সোজা ছাদ থেকে নিচে নেমে গেল। তারপর ছাদের দরজা লাগিয়ে, বাসার দরজা জানালা সব লাগিয়ে দিয়ে নিজের রুমে গিয়ে বসে আনমনে কিছুক্ষণ কান্না করে নিল। দূর থেকে সব কিছুই দেখছিল শ্রাবণ। সেও যে ভালো নেই তার চাঁদ পাখির কষ্টে। তারও যে ভীষণ কষ্ট হচ্ছে। বেশ অনেকটা সময় নিয়ে কান্না করার পর চোখ মুখ মুছে ওয়াশরুমে চলে গেল চাঁদনি। তারপর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসে কিছু একটা ভাবল। তারপর বাইরের রুমের দিকে পা বাড়াল সে।
বাইরে রুমে গিয়ে এদিক ওদিক একটু ঘোরাঘুরি করতেই একটি দেওয়ালের দিকে তাকিয়ে চোখ আটকে গেল তার। বেশ কিছুদিন হলো সে খেয়াল করছিল যে একটা রুমের দরজা দিনের বেলা দৃশ্যমান থাকলেও রাতের বেলায় সেই রুমটা গায়েব হয়ে যায়। চাঁদনীর বেশ ভালো করেই মনে আছে সে দিনের বেলায় এই দেওয়াটার কাছে একটি অদ্ভুত দরজা দেখেছিল, কিন্তু তখন এতটা গুরুত্ব দিয়ে দেখা হয়নি সেটা। তবে সন্ধ্যা নামতেই সেই দরজাটা যেন অদৃশ্য হয়ে দেওয়ালে পরিণত হয়েছে। কি হচ্ছে ওর সাথে তা কোনোভাবেই বুঝতে পারছে না চাঁদনী। এ কদিন খুব একটা ধ্যান না দিলেও আজকে বিষয়টা বেশ ভালোভাবে মাথাচাড়া দিয়ে উঠল তার। সে কৌতূহলের বশে সেই দেওয়ালের কাছে এগিয়ে গেল। তারপর দেওয়ালে হাত বুলিয়ে বোঝার চেষ্টা করল এখানে সত্যিই কোনো দরজা আছে কিনা, নাকি সেটা ওর মনের ভুল। কিন্তু না, দেওয়ালে হাত বুলিয়েও কোনো দরজা খুঁজে পেল না সে। তাই মনে মনে ভাবল হয়তো তার ভুল ধারণা ছিল, এখানে আসলে কোনো দরজা নাই। কিন্তু তবুও মনের মাঝে একটি খচখচানি ঠিকই থেকে গেল তার। মনে মনে ঠিক করল সত্যিই যদি এখানে দিনের বেলা কোনো দরজা দৃশ্যমান হয় তাহলে তখনই সে দেখে নেবে এটা আসলে কি ছিল। কথাগুলো ভেবে সেখান থেকে আবার নিজের রুমে ফিরে এলো চাঁদনী। তারপর ফোনটা হাতে নিয়ে শ্রাবণের নাম্বারে ডায়াল করল। একবার রিং বাজার সাথে সাথে রিসিভ করল শ্রাবণ। বলল, হ্যালো চাঁদ পাখি, কিছু বলবে? আপনাকে কিছু প্রশ্ন করব। প্রশ্নগুলোর সত্যি উত্তর দেবেন আমার কাছে? চাঁদনীর প্রশ্নে বেশ কিছুক্ষণ চুপ থাকল শ্রাবণ। ওকে চুপ থাকতে দেখে চাঁদনী আবারও বলে উঠল, কি হলো শ্রাবণ, সত্যি উত্তর দেবেন না আমার কাছে? আমি তো কখনোই আপনার কাছে জোর করে কোনো কিছু জানতে চাইনি, তবে আজকে একটা কথা জানার জন্য ভীষণ ইচ্ছে করছে। বলুন না, আমায় সঠিক উত্তর দিবেন তো? বল, কি জানতে চাও? আচ্ছা, আপনার এই বাসাতে তো আমি অনেকদিন হলো আছি। এতদিন তেমন একটা খেয়াল না করলেও আজকে খুব ভালোভাবে খেয়াল করলাম এই বাসার বাইরের রুমের দেয়ালের ওখানে অদ্ভুত একটা দরজা ছিল, যে দরজার সাথে কেমন প্রাচীন যুগের কিছু দৃশ্য আঁকিবুকি আঁকা ছিল। আমি দরজাটা কেন জানি না ভালোভাবে খেয়াল করিনি তখন। দরজাটা খুলে ভিতরে গিয়ে দেখাও হয়নি, কিন্তু এখন যখন আমি বাইরে গেলাম তখন দরজাটা সেখানে ছিল না। মনে হয় অদৃশ্য হয়ে গেছে। দেওয়ালে হাত বুলিয়েও দেখেছি, সেখানে কোনো দরজা নেই। আপনি কি আমায় বলতে পারেন ওখানে কি সত্যি কোনো দরজা ছিল নাকি সেটা আমার মনের ভুল? কথাগুলো এক নিঃশ্বাসে বলে চুপ করে গেল চাঁদনী। ওর কথার উত্তরে শ্রাবণ কি বলবে ভেবে পাচ্ছে না। বেশ কিছুক্ষণ চুপ করে থেকে গম্ভীর গলায় বলল, চাঁদনী, তুমি একজন মানুষ, তাই তোমার কৌতূহল অনেক বেশি। কৌতূহল ভালো, কিন্তু কৌতূহলটা অতিরিক্ত পরিমাণে রাখা ভালো নয়। তুমি জানো তুমি একটা রহস্যের মায়াজালে বন্দী। তোমার জীবনটা একটা রহস্যময় জীবন, যে রহস্যের কোনো কুলকিনারা এখন পর্যন্ত তুমি পাওনি। আর না আমি তোমাকে পেতে দিয়েছি, সেটাও তোমার ভালোর জন্য ভেবে নাও। ওই দরজাটাও তোমার জীবনের একটা রহস্য, যেটা তুমি সময় মতো ঠিক জানতে পারবে। আমি বলছি কি, তুমি আর কখনো ওই দরজার দিকে হাত বাড়াবে না। কোনো কৌতূহল মনে রেখো না। কালকে যদি তুমি ওই দরজাটা দৃশ্যমান ও পাও তবুও সেখানে যাওয়ার চেষ্টা করবে না, এতে তোমারই বিপদ বাড়বে। শ্রাবণের কথাগুলো শুনে কেন জানি না ভীষণ রাগ হলো চাঁদনীর। সে আর একটা কথাও না বলে ফোনটা কেটে ছুঁড়ে বিছানার ওপর ফেলে দিল। তারপর মনে মনে ভাবতে লাগল সে আর চুপ করে বসে থাকবে না, শ্রাবণের কোনো কথা শুনবে না। বাসা থেকে বাইরে বের হতে না পারলেও ওই দরজাটা খুলে দেখবে, ওটার ভেতরে আসলে কি আছে।
কি এমন রহস্য লুকিয়ে আছে সেখানে, যেটা দিনের বেলাতে দৃশ্যমান হলেও রাতে অদৃশ্য হয়ে যায়? এসব কিছু ভেবে মাথার ভেতর হিবিজিবি বুদ্ধি আটতে লাগল চাঁদনি। সে মনস্থির করে ফেলল দিনের বেলা যেভাবেই হোক সে দরজা খুলে ভেতরে প্রবেশ করেই ছাড়বে। তারপর কোনো মতে খাওয়া দাওয়া করে এসে বিছানায় গা এলিয়ে দিল চাঁদনি। শুয়ে ঘুমানোর চেষ্টা করতে লাগল। ওকে শুয়ে পড়তে দেখে শ্রাবণ সেখান থেকে উড়ে দূরে কোথাও একটা চলে গেল। তারপর সেই জঙ্গলের মাঝে শ্রাবণীর সাথে গিয়ে দেখা করল সে। শ্রাবণী ওকে দেখতেই পাশে এগিয়ে এসে বলল, ভাইয়া, কি খবর চাঁদনির? কেমন আছে ও? ও কি আর কোনো পাগলামো করেছে? আমার যতদূর ধারণা চাঁদনি কালকে ভুল পথে পা বাড়াবে। আমি বুঝতে পারছি না ওকে কিভাবে আটকাবো এখন। ওকে না আটকালে যে অনেক বিপদ হয়ে যাবে ওর। যেভাবেই হোক কালকে সেই দরজাটা খুলে ভিতরে যাওয়ার চেষ্টা করবে ও। এতটুকু আমি বুঝে গেছি। কিন্তু এটা যদি ও সত্যিই করে, আর সেই রুমের মাঝে যদি কোনোভাবে প্রবেশ করতে পারে, তাহলে ওর সামনে আরও নানারকম রহস্যের বেড়াজাল ঘিরে ধরবে। আর সেই রহস্য উন্মোচন করতে গিয়ে আরও বেশি বিপদে পড়ে যাবে ও। বুঝতে পারছি না এখন ওকে আটকাবো কিভাবে আমি। আমি তো ওর সামনেও যেতে পারছি না কোনোভাবে। কি বলছো ভাইয়া? চাঁদনি যদি একবার ওই রুমে প্রবেশ করে তাহলে তো ও আর ঠিক থাকতে পারবে না। পাগল হয়ে যাবে সেই রহস্য উন্মোচন করার জন্য। তখন আমাদের কোনো কথাই শুনবে না। ভুল পথে পা বাড়িয়ে ফেলবে, যেটার কারণে ও সহ আমরাও বিপদে পড়ে যাব। এখনো পুরা 2 মাস বাকি। ওকে আটকাবো কিভাবে আমরা? কি করা যায় এখন? আমারও ভীষণ টেনশন হচ্ছে। আমরা তো ওর সামনেও যেতে পারবো না। তাহলে তো আমরাই ওর বিপদের কারণ হয়ে যাব। শ্রাবণীর কথার উত্তরে বেশ কিছুক্ষণ চুপ করে রইল শ্রাবণ। তারপর কিছু একটা ভেবে বলে উঠল, আচ্ছা শ্রাবণী, তুমি অনেকদিন আগে বলেছিলে না তোমার একটি মানুষ মেয়ের সাথে পরিচয় আছে? যে মেয়েটা জানে যে তুমি একজন ভ্যাম্পায়ার, যাকে তুমি ওই খারাপ ভ্যাম্পায়ারদের হাত থেকে একবার বাঁচিয়েছিলে। তারপর থেকে তুমি আর সেই মেয়েটা বান্ধবীর মতো একে অপরকে ভালোবাসো। কি যেন নাম বলেছিলে মেয়েটার? মিতু। ওর নাম মিতু। কিন্তু ওকে দিয়ে কি দরকার ভাইয়া? দরকার আছে। আগে বলো ও এখন কোথায়? ওর সাথে তো অনেকদিন হলো আমার কোনো যোগাযোগ নেই। ও এখন কোথায় থাকে সেটাও আমি জানি না। আজ রাতের মধ্যে ওর ঠিকানা খুঁজে বের করো শ্রাবণী। আর যেভাবেই হোক ওর সাথে কথা বলে ওকে রাজি করাও চাঁদনির কাছে এসে এই 2টা মাস থাকতে। কারণ এখন একমাত্র একটা মানুষই পারে চাঁদনিকে সবকিছু থেকে বিরত রাখতে। আর তোমার কাছে যতদূর শুনেছি মিতু মেয়েটা ভালো। নিশ্চয়ই ও আমাদের সাহায্য করবে। আচ্ছা তুমি চিন্তা করো না ভাইয়া। আমি এখনই যাচ্ছি মিতুকে খুঁজে বের করতে। আর ও চাঁদনির ব্যাপারে সবকিছু জানার পর আমাদের অবশ্যই সাহায্য করবে। কারণ আমি ওর জীবন বাঁচিয়েছিলাম। আর তাছাড়া ওকে আমি যতদূর জানি ও কখনোই আমার বিপদে সাহায্য না করে পারবে না। কথাটা বলে শ্রাবণের থেকে বিদায় নিয়ে চলে গেল শ্রাবণী। ও চলে যেতেই শ্রাবণ একটা দীর্ঘশ্বাস ছেড়ে আবারও ফিরে এল সেই বাড়িটার কাছে। সকালের মিষ্টি রোদ চোখে এসে লাগতেই ঘুম ভেঙে গেল চাঁদনির। ও চোখ মুখ ডলে উঠে বসল। তারপরেই মনে পড়ে গেল ওই দরজাটার কথা, যে দরজাটা শুধু দিনের বেলায় দৃশ্যমান হয়। কথাটা মনে পড়তেই দ্রুত বিছানা ছেড়ে উঠে দাঁড়াল চাঁদনি। তারপর সোজা বাইরের রুমে চলে গেল। সেখানে গিয়ে দেওয়ালের দিকে তাকাল। আর তাকাতে ভীষণ অবাক হয়ে গেল সে। সত্যিই সূর্যের আলো ফোটার সাথে সাথে দরজাটা একদম দৃশ্যমান হয়ে গেছে।
যেখানে কাল রাতে শুধুই দেওয়াল ছিল, আজকে সেখানে একটা অদ্ভুত রকমের দরজা রয়েছে, যে দরজার উপরে নানা রকমের কারুকাজ করা, যেন অনেক বছর আগের কোনো দৃশ্য আঁকানো। চাঁদনি দরজাটার কাছে এগিয়ে যেতে নিয়েও কিছু একটা ভেবে আবার ফিরে এলো। তারপর রুমে এসে দ্রুত ওয়াশরুমে ঢুকে পড়ল। দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে নিজেকে আয়নার সামনে দেখে নিল। হ্যাঁ, এখন অনেকটাই ফ্রেশ লাগছে ওকে। তারপর মোবাইলটা হাতে নিয়ে সেটা একদম সুইচ অফ করে দিয়ে বিছানার পাশে রেখে দ্রুত চলে গেল ওই রুমে। এখন সে দরজা খুলে ভিতরে যাবে, সেটা যেভাবেই হোক। গুটি গুটি পায়ে দরজার কাছে গিয়ে দরজা ধাক্কা দিতে থাকল, কিন্তু কোনোভাবেই দরজাটা খোলা যাচ্ছে না। এমন মনে হচ্ছে যেন দরজাটা ভেতর থেকে লাগিয়ে দেওয়া। কিন্তু এ বাসায় তো ও ছাড়া আর কেউ নেই। তাহলে দরজাটা ভেতর থেকে লাগিয়ে দেবে কে? কথাটা মনে হতেই আবার চিন্তা করল নিশ্চয়ই বাইরে কোথাও লক করা আছে, যেটা খুলে ভিতরে যেতে হবে। চাঁদনি দরজাটায় হাত বুলিয়ে পাগলের মতো খুঁজতে লাগল লক করা কোথায় আছে, কিন্তু কোনোভাবেই লক করার মতো কোনো কিছুই খুঁজে পেল না দরজায়। ও ভীষণ অবাক হল। প্রতিটা দরজার বাইরে থেকে এবং ভেতর থেকে লক করার মতো কিছু একটা থাকে, কিন্তু এটাতে নেই কেন? কথাটা ভেবেই কয়েক পা পিছিয়ে এল চাঁদনি। তারপর গভীর মনোযোগ দিয়ে দরজাটা পর্যবেক্ষণ করতে লাগল। এভাবে বেশ কিছুক্ষণ দেখার পরে খেয়াল করল দরজাটার ঠিক মাঝ বরাবর খোদাই করে কোনো একটা কিছু লেখা। লেখাটা এমনভাবে পেঁচিয়ে লেখা হয়েছে যে ঠিকভাবে বোঝা যাচ্ছে না ওটা আসলে কি লেখা। চাঁদনি লেখাটা ভালোভাবে বোঝার জন্য একটু কাছে এগিয়ে গিয়ে মনোযোগ সহকারে লেখাটার দিকে এক নজরে তাকিয়ে রইল। আর তখনই ও বুঝতে পারল ওটা কেউ একজনের নাম হবে। আরও একটু ভালো করে দেখাতেই বুঝতে পারল নামটা চন্দ্রিকা লেখা। নামটা যেন ভীষণভাবে মাথার মধ্যে আঘাত করল চাঁদনির। কোনো একটা টেনশনে পড়ে গেল সে। বারবার মনে হতে লাগল এই নামটা ও এর আগেও কোথাও শুনেছে। নামটার সাথে ভীষণভাবে পরিচিত ও, কিন্তু কোথায় শুনেছে সেটা কিছুতেই মনে করতে পারল না। অনেক চেষ্টা করেও যখন নামটা মনে করতে পারল না, তখন সেই চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলে দরজা খুলে ভেতরে ঢোকার জন্য চেষ্টা করতে লাগল। এটা ভেবেই ঠিক লেখাটার মাঝ বরাবর হাত দিয়ে স্পর্শ করার জন্য এগিয়ে যেতেই পেছনে থেকে কেউ একজন ওর নাম ধরে ডেকে উঠল। চাঁদনি, কেমন আছো? পিছন থেকে নিজের নাম ধরে কোনো এক আগন্তুকের গলা শুনতেই সামনে আর না এগিয়ে পিছন দিকে ফিরে তাকালো চাঁদনি। তাকাতেই দেখল বেশ ফর্সা, লম্বা পাতলা করে সুন্দর একটি মেয়ে মুচকি হেসে ওর দিকে তাকিয়ে আছে। মেয়েটির চেহারা ভীষণ মায়াবী ও সুন্দরী। মেয়েটির দিকে তাকিয়ে ভ্রু কুঁচকাল চাঁদনি। ওকে ভ্রু কুঁচকাতে দেখে মেয়েটি একটা হাসি দিয়ে ওর কাছে এগিয়ে এসে ওর হাতটা ধরে বলল, কেমন আছে চাঁদনি? মেয়েটির প্রশ্নের উত্তরে চাঁদনি নিজের হাতটা ওর হাত থেকে ছাড়িয়ে নিয়ে কপাল কুঁচকে বলল, কে আপনি? আমাকে কিভাবে চেনেন? এখানে এলেন কিভাবে? চাঁদনির প্রশ্নে এবার বেশ শব্দ করে হেসে দিল মেয়েটি। মেয়েটির হাসিটাও ভীষণ মায়াবী এবং ভীষণ সুন্দর। চাঁদনি এক নজরে মেয়েটির দিকে তাকিয়ে আছে। একটু হেসে নিয়ে মেয়েটি আবারও ওর হাতটা ধরে বলল, তুমি তো অনেক প্রশ্ন করো। আমাকে কথা বলতে না দিলেও আমি তোমার প্রশ্নের উত্তর দিব কিভাবে? আমি মিতু। আজ থেকে তোমার নতুন বন্ধু ভাবতে পারো আমায়। আগামী 2 মাস আমি তোমার সাথে এখানেই থাকব, তোমাকে কোম্পানি দিতে। মেয়েদের কথাগুলো যেন কেন বিশ্বাস হচ্ছে না চাঁদনির। বারবার মনে হচ্ছে এমন একটা জায়গায় কেই বা থাকতে আসতে পারে, যেখানে ওর চারপাশে এত বিপদ। তাই মেয়েটির থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে সামনের দিকে তাকিয়ে বলল, আমি আপনাকে চিনতে পারছি না।
আর কি বলছেন এসব আবোল তাবোল? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি এখানে এলেন কিভাবে? ওর প্রশ্নে মিতু আবারও শব্দ করে হেসে দিয়ে ওর হাত ধরে নিয়ে গিয়ে পাশের সোফায় বসল। তারপর বলল, এখানে বস, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। এত উত্তেজিত হইও না চাঁদনি। আমি সত্যিই তোমার বন্ধু। আর আগামী 2 মাস তোমার সাথে এখানে থাকব, যাতে তোমার একা একা ফিল না হয়। কিন্তু আপনি এখানে। এতটুকু বলতেই চাঁদনিকে আবারও থামিয়ে দিয়ে মিতু বলে উঠল, এই মেয়ে, তুমি সেই কখন থেকে আমাকে আপনি আপনি করছো কেন? আমি তো তোমার সমবয়সীই হব হয়তো। তাহলে তুমি করে বলতে পারো না? তুমি করে বল। আর তাছাড়া বন্ধুর সাথে কি কেউ কখনো আপনি করে কথা বলে? তুমি আমাকে তুমি অথবা তুই করে বলবে কেমন? তারপর আমি তোমার সব কথার উত্তর দেব। এবার বল, কি বলবে? ওর কথার উত্তরে কিছুক্ষণ চুপ করে রইল চাঁদনি। তারপর মুচকি হেসে এবার শান্ত গলায় বলে উঠল, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে তুমি করে বলবো। এবার বলো, তুমি আসলে কে? আর এখানেই বা এলে কি করে? এর আগে কখনো তোমাকে দেখেছি বলে তো আমার মনে হচ্ছে না। হ্যাঁ, এর আগে তুমি আমাকে কখনো দেখোনি। আর আমিও তোমাকে কখনো দেখিনি। তবে তোমার কথা অনেক শুনেছি। আমি মিতু আর তোমার বোন শ্রাবণীর খুব ক্লোজ বান্ধবী। শ্রাবণী আমাকে এখানে পাঠিয়েছে তোমার দেখাশোনা করার জন্য। ওর কাছে শুনলাম তুমি নাকি অনেকদিন হলো এখানে একদম একা থাকো, যে কারণে তোমার ভালো লাগে না। তুমি এখান থেকে বের হতে চাও, কিন্তু তোমার কিছু বিপদের কারণে তুমি এখান থেকে বের হতে পারছো না। তাই এই 2 মাস তোমার সাথে থাকার জন্য শ্রাবণী আমাকে পাঠিয়েছে। আমাকে তুমি নিজের বোন ভাবতে পারো। মিতুর কথা শুনে বেশ উত্তেজিত হয়ে চাঁদনি বলল, আচ্ছা মিতু আপু, শ্রাবণী আপু কেমন আছে? ওকে দেখি না অনেকদিন হয়ে গেল। ওর কি একটু আমার কথা মনে পড়ে না? কখনো আমার সাথে একটু দেখা করতে আসে না। তোমাকে এখানে রেখে গেল অথচ আমার সাথে একটু দেখাও করে গেল না। তুমি শ্রাবণী আপুকে আসতে বলো প্লিজ। আমি ওকে দেখতে চাই। অনেকদিন হলো ওকে দেখি না। সরি চাঁদনি, এখন তো শ্রাবণী আপু এখানে আসতে পারবে না। কারণ তুমি হয়তো এতদিনে ভালোভাবে জেনে গেছ, বুঝতে পেরেছ যে তোমার বর শ্রাবণের মতো শ্রাবণী ও একজন ভ্যাম্পায়ার। তাই তার এখন তোমার সামনে আসা সম্ভব নয়। ওরা যদি তোমার সামনে আসে তাহলে তোমার অনেক বড় বিপদ হয়ে যাবে, যে রিস্কটা তারা কোনোভাবেই নিতে চায় না। আর সেজন্যই আমি এসেছি তোমার সাথে থাকার জন্য। মিতুর কথা শুনে কিছুক্ষণ চুপ করে রইল চাঁদনি। তারপর কিছু একটা ভেবে বলে উঠল, আচ্ছা মিতু আপু, তুমি যখন এত কিছু জানো, তাহলে নিশ্চয়ই এটাও জানো যে শ্রাবণ আর শ্রাবণী আপুর মাঝে আসলে সম্পর্কটা কি? আমার কেন যেন মনে হয় ওরা দুজন দুজনকে চেনে। আর শ্রাবণী আপু যদি সত্যিই কোনো ভ্যাম্পায়ার হয় তাহলে তো অবশ্যই শ্রাবণের সাথে ওনার কোনো কালেকশন আছে। আমারই বা এমন কি বিপদ আছে তাদের থেকে? আমি কোনো কিছু বুঝতে পারছি না। তুমি যদি এসব জানো তাহলে আমাকে সবকিছু খুলে বল প্লিজ। আমি সব জানতে চাই। শ্রাবণী আপু আর শ্রাবণ ভাইয়ের মধ্যে কানেকশন আছে। তারা দুজন আপন 2 ভাই বোন। শ্রাবণী আপু এবং শ্রাবণ ভাইয়া দুজন যমজ ভাই বোন। আর তারা দুজনেই পিওর ভ্যাম্পায়ার। তাদের থেকে তোমার কি বিপদ আছে সেটা আমি এখন বলতে পারবো না। তবে এখন তারা তোমার সামনে আসতে পারবে না চাঁদনি। তাতে তোমার ক্ষতি হবে। তবে 2 মাস পর যখন তোমার 25 বছর পূর্ণ হবে, তখন তুমি সব কিছুই জানতে পারবে। তোমাকে সব কিছুই বলা হবে।
তোমার জীবনের সকল রহস্য উদ্ঘাটন হবে সেদিন। তাই এ কদিন তোমাকে ধৈর্য ধরতে হবে। মিতুর থেকে কোনো উত্তর না পেয়ে যেন মনটা ভেঙে গেল চাঁদনির। অনেক আশা করেছিল যে শ্রাবণ ওকে কিছু না বললেও মিতু অবশ্যই বলবে, কিন্তু মিতুও ওকে সেই নিরাশই করল। তবে মিতুর সাথে কথা বলতে বলতে ওই দরজার কথাটা ভুলে গেল চাঁদনি। 1 মাস 25 দিন পর দুজনে হাত ধরে গুটি গুটি পায়ে একসাথে ছাদের ওপর উঠে যাচ্ছে চাঁদনি ও মিতু। দুজনকেই অনেক বেশি খুশি দেখাচ্ছে। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ছাদে ওঠার জন্য পা বাড়িয়েছে তারা। গত 1 মাস 25 দিনের মাঝে মিতুর সাথে বেশ গভীর সম্পর্ক গড়ে উঠেছে চাঁদনির। শ্রাবণীর পর মিতুকেই সে নিজের বোনের মতো ভালোবাসতে শুরু করেছে, আর মিতুও তাই। দুজনে মিলে ছাদের দরজার কাছে পৌঁছতেই ফোনটা বেজে উঠল চাঁদনির। ফোনটা হাতে নিয়ে দেখে শ্রাবণের নাম্বার ভেসে উঠেছে। বেশ অবাক হল চাঁদনি, কারণ ইদানিং খুব প্রয়োজন ছাড়া শ্রাবণ কখনো ফোন করে না। তাই হালকা ভ্রু কুঁচকে ফোনটা রিসিভ করে কানে ধরে গম্ভীর গলায় বলল, হ্যালো। ওপাশ থেকে উত্তেজিত কণ্ঠে শ্রাবণ বলে উঠল, চাঁদনি ভুল করেও এখন ছাদে উঠবে না তোমরা। এই মুহূর্তে ছাদ থেকে নিজের রুমে চলে গিয়ে দরজা লাগিয়ে দাও। তোমরা দুজনেই এখন ছাদে উঠলে ভীষণ বিপদে পড়বে। শ্রাবণের বলা হঠাৎ এমন কথা শুনে বেশ রাগ হল ওর। মনে মনে বলল, এই লোকটা পেয়েছে কি? যখন যা খুশি তাই বলবে আর সবকিছুই মেনে নিতে হবে? আমরা তো প্রতিদিনই ছাদের উপর ঘোরাফেরা করি, কখনো তো কোনো বিপদ হয়নি। তাহলে আজকে কেন হঠাৎ এইভাবে বলছে উনি? নাকি মিতুকে দেখে হিংসা হচ্ছে তার? কথাগুলো ভেবে বেশ কড়া গলায় বলল, আমাকে সব সময় এভাবে আদেশ করবেন না। আমার খুব বিরক্ত লাগে। এখন আমাদের মনটা ভীষণ ভালো আছে, তাই আমি চাই না আপনার কথা শুনে মনটা খারাপ করতে। কথাগুলো বলেই শ্রাবণের আর একটা কথাও না শুনে ফোনটা কেটে দিল চাঁদনি। তারপর মিতুর হাত ধরে আবারও ছাদে ওঠার জন্য পা বাড়াল। তখনই ওর হাতটা টেনে ধরে মিতু বলল, কি হয়েছে চাঁদনি? শ্রাবণ ভাইয়া কি বলল? আর তুমি এভাবে রাগ দেখিয়ে ফোন কেটে দিল কেন? ওর কথার কোনো উত্তর না দিয়ে হাত ধরে ছাদে উঠতে উঠতে বলল, সে কথা পরে হবে, আগে চলো ছাদে যাওয়া যাক। কথা বলতে বলতেই ছাদের উপর চলে গেল ওরা। তখনই মিতু ভ্রু কুঁচকে বলে উঠল, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে শ্রাবণ ভাইয়া কিছু বলেছে, যার কারণে তুমি রাগ হয়ে ফোন কেটে দিল। প্লিজ বল না ভাইয়া কি বলল, যে তুমি এভাবে রেগে গেলে? আর বলো না, উনি ফোন দিয়ে বলছে আমাদের নাকি ছাদে উঠলে বিপদ হবে। তুমিই বলতো ছাদে এমন কি বিপদ হবে আমাদের? আশেপাশের প্রকৃতি আবহাওয়া কত সুন্দর আজ। তোমার মনে হয় এখানে বিপদের কিছু আছে? ওর কথার উত্তরে মিতু কিছু বলবে তার আগেই কিছু একটার বিকট শব্দ শুনে দুজন মিলে আকাশের দিকে ফিরে তাকালো ওরা। আর তখনই দেখল বাদুড়ের মতো দেখতে বিশাল আকারের দুটি জিনিস ওদের দিকে ধেয়ে আসছে। তাদেরকে দেখতে অসম্ভব হিংস্র এবং ভয়ঙ্কর লাগছে। ব্যাপারটা ভালো করে খেয়াল হতেই দুজনের অন্তরাত্মা কেঁপে উঠল যেন। ওরা বুঝতে পারল শ্রাবণ এই বিপদের কথাই বলেছে। এই মুহূর্তে কি করা উচিত কোনো কিছুই যেন মাথায় আসছে না ওদের। চাঁদনি কোনো কিছু না বলে হা করে সেদিকেই তাকিয়ে আছে। কিন্তু মিতু কিছু একটা ভেবে চাঁদনির হাত ধরে বলে উঠল, চাঁদনি আর এক মুহূর্তে দেরি নয়, তাড়াতাড়ি চলো, আমাদের বাসার ভিতরে যেতে হবে। কথাটা বলেই চাঁদনির হাত ধরে ছাদের দরজার দিকে দৌড় লাগাল। কিন্তু শেষ রক্ষা হল না ওদের। তার আগেই ওই ভ্যাম্পায়ার দুটো এসে ওদের সামনে দাঁড়ানো এবং নিজেদের আসল রূপে ফিরে আসল।
অসম্ভব ভয়ঙ্কর দেখতে লাগছে তাদের। তাদের চোখ দুটোর দিকে তাকাতেই যেন হৃদয় কেঁপে উঠল চাঁদনি এবং মিতুর। তাদের চোখ দুটো অসম্ভব লাল টকটকে ধারণ করেছে, যেন জ্বলজ্বল করে জ্বলছে সেগুলো। মুখের মধ্যে থেকে দুজনের দুটি করে ধারালো চিকন লম্বা দাঁত বেরিয়ে এসেছে। অসম্ভব হিংস্র হয়ে উঠেছে তাদের চেহারা। হাতের মুঠো শক্ত করে ওদের দিকে এগিয়ে আসতে লাগল তারা। দুজনের এখন কি করা উচিত কিছুই বুঝতে পারছে না মিতু ও চাঁদনি। এক পা করে পিছন দিকে পিছাতে লাগল ওরা। ভয় যেন হাত পা কাঁপছে ওদের। এভাবে পিছিয়ে গিয়েও শেষ রক্ষা হল না মিতু আর চাঁদনির। ওই ভ্যাম্পায়ার দুটো সোজা গিয়ে চাঁদনিকে দুদিক থেকে ধরে ফেলল। মিতু ওদেরকে বাধা দিতে গেলে ওকে এমনভাবে ধাক্কা দিল যে ও ছিটকে গিয়ে ছাদের কোনো রসাথে মাথায় আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে পড়ে গেল। তারপর চাঁদনিকে দুই পাশ থেকে আটকে ধরে ওর গলায় নিজেদের দাঁত বসানোর জন্য অগ্রসর হল ভ্যাম্পায়ার দুটো। সেই মুহূর্তে বাতাসের বেগে কোথা থেকে যেন শ্রাবণ ছুটে এসে ভ্যাম্পায়ার দুজনকে দুদিকে ছুঁড়ে ফেলে দিল। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটে গেল যে চাঁদনি যেন নিঃশ্বাস নিতে ভুলে গেছে। তারপরে ও কিছু বুঝে ওঠার আগেই শ্রাবণ ঠাস করে ওর গালে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে রাগী গলায় বলল, এই মুহূর্তে ছাদ থেকে নেমে ওই অদ্ভুত রুমে চলে যাও। দেখো গিয়ে ওই রুমের দরজা খুলে আছে তোমার জন্যে। এর আগে শ্রাবণ ওকে ধমক দিল ও কোনো দিনও এভাবে গায়ে হাত তুলেনি। শ্রাবণের হাতের থাপ্পড় খেয়ে যেন থমকে গিয়েছে চাঁদনি। কিন্তু এখন রাগ দেখানোর বা অভিমান করার সময় নয়। তাই ওর কথামতো ছাদের দরজার দিকে দৌড় দিল চাঁদনি। কিন্তু দরজার কাছে পৌঁছাতেই ওর মনে পড়ল মিতুর কথা। ওকে এভাবে রেখে তো একদমই যেতে পারবে না সে। তাই মিতুর কাছে আবার এগিয়ে যেতে লাগল সে। তখনই ওই ভ্যাম্পায়ার দুজন আবারও আক্রমণ করার জন্য দুপাশ থেকে এগিয়ে আসতে লাগল। শ্রাবণ এসে ওর সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে বলল, মিতুকে নিয়ে ভেবো না, ওকে আমি সামলে নিচ্ছি। তোমাকে যেটা বললাম সেটা করো, তা না হলে তোমার বিপদ আরও বাড়বে। যদি এখানে শ্রাবণী চলে আসে তাহলে তোমাকে বাঁচানো সম্ভব হবে না আমার। যাও চাঁদনি। শ্রাবণের কথার কোনো অর্থই বুঝতে পারল না চাঁদনি। শ্রাবণী আসলে কি এমন বিপদ হবে ওর? এটার যেন কোনো উত্তর নেই ওর কাছে। কিন্তু তবুও শ্রাবণের কথা মতো দেরি না করে দ্রুত ছাদ থেকে নিচে নেমে গেল। আর সত্যি করেই গিয়ে দেখল ওই অদ্ভুত রুমের দরজাটা একদম খুলে রয়েছে। যেন ওর জন্যেই খুলে আছে সেটা। তবে রুমের মাঝের কোনো কিছু দেখা যাচ্ছে না। ভিতরটা যেন আলোকিত হয়ে আছে। শুধুই আলো, ভিতরের কোনো কিছুই দেখা যায় না। ও আর কোনো কিছু না ভেবে দ্রুত সেই দরজা দিয়ে ভিতরে ঢুকে পড়ল। আর ঢুকতেই তীক্ষ্ণ আলোকরশ্মি চোখে লাগল ওর, যার ফলে চোখ বন্ধ করতে বাধ্য হল। তারপর যখন চোখ খুলল তখন সামনের দৃশ্য দেখে ভীষণ অবাক হয়ে গেল ও। চারিদিকে ভালোভাবে চোখ বুলিয়ে বুঝতে পারল ও এখন ঠিক ওই রুমটাতে দাঁড়িয়ে আছে, যে রুমটা এর আগেও এসেছিল সে। যে রুমে কোনো দরজা নেই, চারিদিকে শুধু দেওয়াল আর দেওয়াল। আর সেই দেওয়ালে টাঙানো রয়েছে ওর কিছু অদ্ভুত ছবি। যে ছবিগুলোর কিছু দেখলে মনে হয় ওর নিজের ছবি, আর কিছু দেখলে মনে হয় যে অবিকল ওর মতো দেখতে হলেও সেটা অন্য কেউ। চারিদিকটা ভালোভাবে দেখে নিয়ে ভীষণ চিন্তায় পড়ে গেল চাঁদনি। কি হচ্ছে কিছুই যেন বুঝতে পারছে না সে। চারিদিকে দেখতে দেখতে হঠাৎ ওর চোখ আটকে গেল ফ্লোরে পড়ে থাকা ভাঙ্গা কাচের টুকরার দিকে। এই সেই ভাঙা কাচ যেটাতে পা লেগে কেটে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিল চাঁদনি। আর জ্ঞান ফেরার পর নিজেকে শ্রাবণের রুমে আবিষ্কার করেছিল সে। চাঁদনি গুটি গুটি পায়ে কাচগুলোর কাছে এগিয়ে গেল।
তারপর হাঁটু গেড়ে বসে সেগুলো ভালো করে পর্যবেক্ষণ করতে লাগল। দেখল সেখানে কয়েক ফোঁটা রক্ত লেগে আছে। সেগুলো এখনো একদম তাজা। দেখে মনে হচ্ছে যেন একটু আগের পড়ে থাকা রক্ত এটা। ভীষণ অবাক হল চাঁদনি, কারণ এটা তো প্রায় 3 মাসের বেশি সময় আগের রক্ত। তাহলে এখনো কিভাবে একদম তাজা হয়ে থাকতে পারে? কথাটা ভেবেই রক্তটা নিজের হাতে নিয়ে দেখতে লাগল সে। আর তখনই আশ্চর্যজনকভাবে রক্তটা ওর হাতের সাথে অদৃশ্য হয়ে গেল, যেন ওর শরীরে ফিরে গেল সেটা। এবার আরো বেশি ভয় পেয়ে গেল চাঁদনি। সে ফ্লোর থেকে উঠে দাঁড়িয়ে কয়েক পা পিছিয়ে গেল। ভয় যেন বুকটা ধুকপুক করছে তার। তখনই চাঁদনি খেয়াল করল ওর গলায় থাকা লকেট হঠাৎ করেই ভীষণভাবে আলোকিত হয়ে উঠল। আগের চাইতে যেন আরো বেশি আলোকরশ্মি ছড়াচ্ছে সেটা। সেটা একবার জ্বলছে তো একবার নিভে যাচ্ছে, যেন সেটা থেকে কোনো ইঙ্গিত আসছে চাঁদনি প্রতি। ও বুঝতে পারল না এমন হওয়ার কারণ কি, কিন্তু ওটার দিকে তাকিয়ে যেন ভয়টা আরো বেড়ে গেল তার। তখনই খেয়াল করল হঠাৎ করেই একটা দেওয়াল ভেদ করে সেখান থেকে আলোকরশ্মি আসতে লাগল। চাঁদনি বুঝতে পারল এখান দিয়ে হয়তো দরজার সৃষ্টি হয়েছে। সে কোনো কিছু না ভেবে দ্রুত সেই আলোর দিকে দৌড় লাগাল। তারপরে আলোর ভেতরে ঢুকতেই আবারও চোখ দুটো বুজে আসলো তার। একটু পরে যখন চোখ খুলে তাকালো তখন দেখল ওর সামনে আহত অবস্থায় শ্রাবণ পড়ে থেকে কাতরাচ্ছে। আর তার পাশেই দাঁড়িয়ে কান্না করছে মিতু। ও আর দেরি না করে ছুটে চলে গেল শ্রাবণের পাশে। সেখানে যেতেই শ্রাবণ ওর গলার লকেটটা স্পর্শ করল, আর সেটা থেকে নীল রঙের আলোকরশ্মি ছড়িয়ে পড়তে লাগল শ্রাবণের পুরো শরীরে। ধীরে ধীরে শ্রাবণের শরীরের সব ক্ষতগুলো মুছে গিয়ে আবারও আগের মতো স্বাভাবিক হতে শুরু করল। চাঁদনি চুপ করে সেসব দেখতে লাগল। কোনো কিছু বলল না সে, বা কোনো কিছু করলও না, কারণ এর আগেও চাঁদনি দেখেছে শ্রাবণের শক্তি এই লকেট থেকে ফিরে আসে। আর এতদিন পর নিজের ভালোবাসার মানুষটাকে সামনে পেয়ে তার মুখের ভাষাও যেন হারিয়ে গিয়েছে। তার ওপর এখন সে অসুস্থ, সেটাও আবার চাঁদনির দোষে। চলবে।